প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনার্স মাইক্রো ইকোনমিক্স দ্বিতীয় বর্ষের আংশিক ভারসাম্য এবং সাধারণ বা সামগ্রিক ভারসাম্য, যেটার ক্লাস ইতিপূর্বে আমরা দুটো ক্লাস করেছি। আজকে আমরা এইটার তৃতীয় ক্লাস এটা আমরা করব। আজকের ক্লাসে আমরা ওয়ালরাসের অতিরিক্ত চাহিদা রেখা এবং মার্শালের অতিরিক্ত চাহিদা মূল্য রেখা আমরা অঙ্কন করব। প্রথমে আমরা অঙ্কন করব ওয়ালরাসের অতিরিক্ত চাহিদা রেখা, অর্থাৎ এক্সেস ডিমান্ড কার্ভ। আমি অঙ্কন করছি। প্রথমে আমি বাম দিকে স্বাভাবিক আকৃতির চাহিদা রেখা অঙ্কন করব। আমি বাম দিকে কি অঙ্কন করব? স্বাভাবিক আকৃতির চাহিদা রেখা এবং যোগান রেখা অঙ্কন করব। অর্থাৎ চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো এই যে আমরা অঙ্কন করলাম, চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী আর যোগান রেখা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এই ভারসাম্য হয়েছে কোথায়? ইনট বিন্দুতে, যেখানে ভারসাম্য দাম হচ্ছে অপিনট, ভারসাম্য পরিমাণ হচ্ছে অকিনট। এখান থেকে আমরা কি করব? অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন করব। আমরা কিন্তু ডান পাশে আরেকটা চিত্র অঙ্কন করছি। ভূমি অক্ষে এক্সেস ডিমান্ড আর লম্ব অক্ষে প্রাইস ধরেছি। ভূমি অক্ষে কি ধরেছি? এক্সেস ডিমান্ড, আর লম্ব অক্ষে ধরেছি কি? দাম। তো এখন এই যে অপিনট দামটা আমি সমান করে এখানে কি করলাম? কেটে নিলাম অপিনট। একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, আমি প্রথম চিত্রে কিন্তু ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ধরেছি এবং যোগানের পরিমাণ ধরেছি প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রে কিন্তু ভূমি অক্ষে আমি ধরেছি এক্সেস ডিমান্ড, অতিরিক্ত চাহিদা ধরেছি। উভয় চিত্রে লম্ব অক্ষে দাম ধরেছি। এই অপিনট দামটা আমি 2 নাম্বার চিত্রে সমান সমান করে কি করলাম? কেটে নিলাম। এখন আমাকে দেখতে হবে অপিনট দামে অতিরিক্ত চাহিদাটা কত। একটু লক্ষ্য করি আমরা, অপিনট দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ পি নট ই নট, অর্থাৎ ডিমান্ড হচ্ছে পি নট ই নট, এবং অপিনট দামে যোগান রেখা অনুযায়ী যোগানের পরিমাণ পি নট ই নট। সাপ্লাইও কত? পি নট ই নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপিনট দামে চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ পি নট ই নট এবং যোগান রেখা অনুযায়ী যোগানের পরিমাণ পি নট ই নট। চাহিদার যোগান পরস্পর কি সমান। তাহলে আমরা জানি অতিরিক্ত চাহিদা এক্সেস ডিমান্ড, ডিমান্ড মাইনাস সাপ্লাই। পি নট ই নট থেকে পি নট ই নট বিয়োগ দিলে কি হয়ে যাবে? অতিরিক্ত চাহিদা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? অপিনট দামে অতিরিক্ত চাহিদা শূন্য। অতএব এইটা এই বিন্দু দ্বারা প্রকাশ করতে হবে। যেহেতু অপিনট দামে অতিরিক্ত চাহিদা শূন্য, কেন? অতিরিক্ত চাহিদাটা আমি কোন দিকে ধরেছি? আমি ভূমি অক্ষে ধরেছি। আমি যদি বলতাম অপিনট দামে অতিরিক্ত চাহিদা এতটুকু, তাহলে অতিরিক্ত চাহিদা এখান থেকে এতটুকু কি আসতো? এই মানটা ধনাত্মক আসতো। এদিকে ধরলে আমরা জানি মূল বিন্দুর বাম দিকে
ভূমিঅক্ষে ঋণাত্মক, অতিরিক্ত চাহিদা মাইনাস আসতো। যেহেতু অতিরিক্ত চাহিদা শূন্য এবং অতিরিক্ত চাহিদা আমরা কোথায় ধরেছি? ভূমিঅক্ষে ধরেছি। যেহেতু শূন্য, এই যে অপিনট দামে ডান দিকেও যেতে পারবো না, বাম দিকেও যেতে পারবো না। বিন্দুটা কোথায়? এখানে। এরপরে আমরা মনে করি দাম হচ্ছে OP1। দাম কত? OP1। এই OP1 দামে আমি এখন দেখব বা দেখার কি করব, চেষ্টা করব যে চাহিদা কত। চাহিদা হচ্ছে P1E1, চাহিদা রেখা অনুযায়ী যোগান রেখা অনুযায়ী যোগান হচ্ছে কত? P1E2। তাহলে ওই আগের নিয়মটা কাজ হবে। অতিরিক্ত চাহিদা বার করতে হলে আমাদেরকে ডিমান্ড হতে সাপ্লাই কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে OP1 দামে চাহিদা হচ্ছে P1E1 আর যোগান হচ্ছে P1E2। তাহলে চাহিদা হতে যোগান P1E2 যদি বাদ দেই, অতিরিক্ত চাহিদা হচ্ছে E1E2। এই অতিরিক্ত চাহিদা হচ্ছে এখানে ধনাত্মক। কি বলেছি? ধনাত্মক বলেছি। কেন? আমি যখন ডিমান্ড থেকে সাপ্লাই বাদ দিয়ে অতিরিক্ত চাহিদা বের করি, সেখানে ডিমান্ড যদি অতিরিক্ত চাহিদা কি বলেছি? ডিমান্ড মাইনাস সাপ্লাই। ডিমান্ড বড় হলে ধনাত্মক হবে, আর সাপ্লাই বড় হলে এই যে মাইনাস ঋণাত্মক হবে। আবার OP1 দামে চাহিদা P1E1, যোগান P1E2। চাহিদা বড়, অতএব P1E1 থেকে P1E2 বাদ দিলে অতিরিক্ত চাহিদা E1E2 ধনাত্মক। কোন দামে? OP1 দামে। ডট ডট ডট। আমি এই যে OP1 দামটা কেটে দিলাম। এই OP1 দামে অতিরিক্ত চাহিদা E1E2 ধনাত্মক। ঠিক সেম পরিমাণ জিনিস আমি এখানে কি করলাম? কেটে নিলাম। ঠিক E1E2 সমান করে আমি কি করলাম? আমি কেটে নিলাম। এটা নাম দিলাম P1 F1। এই বিন্দুটা F1। এই E1E2 যে কথা, P1 F1 একই কথা। অর্থাৎ E1E2, এই E1E2 সমান P1 F1। তাহলে OP1 দামে অতিরিক্ত চাহিদা হচ্ছে P1 F1। এখন আমি দেখব, মনে করি দাম হচ্ছে কত? OP2। দাম কত বলেছি? OP2 দাম OP2 দাম ধরেছি। এই OP2 দামে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে, এই চাহিদা রেখা অনুযায়ী মনে করি P2E3, আর যোগানের পরিমাণ হচ্ছে P2E4। আবারও বলছি, OP2 দামে, কোন দামে? OP2 দামে চাহিদার পরিমাণ হচ্ছে P2E2, আর যোগান রেখা অনুযায়ী যোগানের পরিমাণ হচ্ছে P2E4। আমরা P2E2 চাহিদা হতে যদি যোগান বাদ দিই, তাহলে ছোট হতে বড় বাদ দিচ্ছি, তাহলে অতিরিক্ত চাহিদা কি হবে? মাইনাস। অতিরিক্ত চাহিদা কি হবে? মাইনাস। কত হবে? P1E2 হতে P1E4 বাদ দিচ্ছি। P1E2 হতে বাদ দিচ্ছি P2E4, তাহলে মাইনাস E2E4। অতিরিক্ত চাহিদা হচ্ছে মাইনাস কত? E2E4। কোন দামে? OP2 দামে। OP2 দামে অতিরিক্ত চাহিদা হচ্ছে মাইনাস E2E4। এখানে অতিরিক্ত চাহিদাটা কি বেরিয়েছে? মাইনাস বেরিয়েছে। এখন আমরা কি করতে পারি? OP2 দামে প্লাস হলে ডান দিকে যাব, কারণ ভূমিঅক্ষে ডান দিকে ধনাত্মক আর বাম দিকে কি? ঋণাত্মক। তাহলে OP2 দামে অতিরিক্ত চাহিদা মাইনাস E2E4। ঠিক এই পরিমাণ জায়গাটা আমরা বাম দিকে কেটে নেব।
মনে করি ঠিক এইটার সমান ধরে নিলাম যে এতটুকু, এটা নাম দিলাম আমরা F2 বিন্দু, অর্থাৎ E2 E4 যা কথা P2 F2 একই কথা। যেহেতু এই অতিরিক্ত চাহিদাটা ঋণাত্মক আর ভূমিককে যেহেতু আমরা অতিরিক্ত চাহিদা ধরেছি, এই ঋণাত্মক দেখানোর জন্য বাম দিকে চলে গেলাম। এখন আমি এই P2 P0 F1 বিন্দু কি করি, যোগ করি। এই রেখাটা হচ্ছে আমার এক্সেস ডিমান্ড কার্ভ। এই রেখাটা হচ্ছে আমার কি, এক্সেস ডিমান্ড কার্ভ বা অতিরিক্ত চাহিদা রেখা। যে অপিনট দামে ইনট বিন্দুতে অতিরিক্ত চাহিদা শূন্য, এই জন্য অপিটন দামে 0 দেখিয়েছি। অপিওন দামে অতিরিক্ত চাহিদা হচ্ছে E2 E1 ধনাত্মক, এটা অপিওন দামে P1 F1 দ্বারা দেখিয়েছি। কোন বিন্দু দ্বারা? F1 বিন্দু দ্বারা। অপিটো দামে অতিরিক্ত চাহিদা E2 E4 ঋণাত্মক অর্থাৎ -1, এই যে P2 F2 দ্বারা এটা দেখিয়েছি। F2 P0 F1 বিন্দু যোগ করে আমরা অতিরিক্ত চাহিদা রেখা পেয়েছি, এটা ডান দিকে কি, নিম্নগামী। এখন একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, অতিরিক্ত চাহিদাটা হচ্ছে রেখাটা ডান দিকে নিম্নগামী। এখানে অতিরিক্ত চাহিদাটা দাম এবং অতিরিক্ত চাহিদার ভিতরে সম্পর্ক নির্দেশ করে। দাম এবং অতিরিক্ত চাহিদার মধ্যে আমি অতিরিক্ত চাহিদাকে দামের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যদি যেহেতু এখানে বিপরীত সম্পর্ক, এটা কি হবে, স্মলার দেন 0, ঋণাত্মক। ঋণাত্মক কারণ দুইটা চলকের ভিতরে যদি ঋণাত্মক সম্পর্ক থাকে, দুইটা চলকের ভিতরে যদি ঋণাত্মক সম্পর্ক থাকে, তাহলে রেখা ডান দিকে নিম্নগামী। যেহেতু অতিরিক্ত চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী, সেহেতু এক্সেস ডিমান্ড এবং প্রাইসের ভিতরে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, এই জন্য DED/DP স্মলার দেন 0। আবার একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে, চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে ওয়াল রাশিও দৃষ্টিকোণ হতে ভারসাম্য স্থিতিশীল। অতএব এই স্বাভাবিক আকৃতির হলে এক্সেস ডিমান্ড কার্ভ ডান দিকে নিম্নগামী। এই জন্য আমরা বলতে পারি, খাতায় লিখে রাখা দরকার, অতিরিক্ত চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হলে, অথবা অতিরিক্ত চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হলে, অথবা DED/DP স্মলার দেন 0 হলে মার্শাল ওয়াল রাশিও দৃষ্টিকোণ হতে ভারসাম্যটা কি হবে, স্থিতিশীল। ভারসাম্যটা কি হবে, স্থিতিশীল। তাহলে আমি আবারও বলছি যে অতিরিক্ত চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হলে, অথবা অতিরিক্ত চাহিদা রেখার ঢাল ঋণাত্মক হলে, অথবা এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা স্মলার দেন 0 হয়, অর্জিত ভারসাম্য কি হবে, ওয়াল রাশিও দৃষ্টিকোণ হতে স্থিতিশীল। আর অতিরিক্ত চাহিদা রেখা যদি ডান দিকে ঊর্ধ্বগামী হতো, অর্থাৎ এখানে স্মলার দেন 0 না হয় যদি গ্রেটার দেন 0 হতো, তাহলে ভারসাম্য অস্থিতিশীল হবে। তাহলে আমরা একটা সূত্র শিখে ফেললাম যে অতিরিক্ত চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হলে, অথবা DED/DP স্মলার দেন 0 হলে ভারসাম্য স্থিতিশীল, এর বিপরীত হলে ভারসাম্য কি হবে, অস্থিতিশীল। আমরা অতিরিক্ত চাহিদা রেখা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব অতিরিক্ত চাহিদা মূল্য রেখা। অতিরিক্ত চাহিদা মূল্য রেখা, এটা হচ্ছে মার্শালের তত্ত্ব হতে আসবে। কার তত্ত্ব হতে? মার্শালের তত্ত্ব হতে আসবে অতিরিক্ত চাহিদা মূল্য রেখা, এক্সেস ডিমান্ড প্রাইস। এখন আমার কাজ হচ্ছে একটি অতিরিক্ত চাহিদা মূল্য রেখা অঙ্কন করা। আমি আঁকছি। আমি ভূমিককে কি ধরেছি, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। লম্বকে কি ধরেছি, দাম। আর এখানে
আমি লম্বককে আমি এখানে আমি লম্বককে ভূমিককে আমি পরিমাণ ধরছি। কি ধরেছি? পরিমাণ, চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ। আর লম্বককে দাম। এই দামটা হচ্ছে বা অতিরিক্ত চাহিদা মূল্য, এক্সেস ডিমান্ড প্রাইস। আমি নিচের চিত্রে, কোন চিত্রে? আমি নিচের চিত্রে ভূমিককে, এখানে প্রথম চিত্রে ভূমিককে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ, নিচের চিত্রেও আমি ভূমিককে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ ধরেছি। আমি উপরের চিত্রে লম্বককে দাম ধরেছি, কিন্তু নিচের চিত্রে আমি ধরেছি এক্সেস ডিমান্ড প্রাইস। আমরা জানি এক্সেস ডিমান্ড প্রাইসটা হচ্ছে ডিমান্ড প্রাইস মাইনাস সাপ্লাই প্রাইস, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা দেখি, প্রথমে এটা চাহিদা রেখা, স্বাভাবিক আকৃতির, এটা যোগান রেখা, স্বাভাবিক আকৃতির। ভারসাম্য অর্জিত হয়েছে কোথায়? ই নট বিন্দুতে। ভারসাম্য দাম ও পি নট, ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। যেহেতু চাহিদা রেখা যোগান রেখা পরস্পর ই নট বিন্দুতে ছেদ করেছে, ভারসাম্য দাম ও পি নট, ভারসাম্য পরিমাণ হচ্ছে ও কিউ নট। এখন এই ও কিউ নট পরিমাণে, কোন পরিমাণে? এই ও কিউ নট পরিমাণে আমি অতিরিক্ত চাহিদা মূল্য বের করব। অতিরিক্ত চাহিদা মূল্য বের করব ও কিউ নট পরিমাণে। তাহলে আমাকে দেখতে হবে ও কিউ নটে ডিমান্ড প্রাইসটা কত। আমরা জানি ডিমান্ড প্রাইস চাহিদা রেখা হতে বের করতে হবে, এবং ডিমান্ড প্রাইস বলতে আমরা বুঝি একজন ক্রেতা তার চাহিদা রেখা অনুযায়ী যে মূল্য দিতে প্রস্তুত। আমরা দেখেছি ও কিউ নট পরিমাণে একজন ক্রেতা তার চাহিদা রেখা অনুযায়ী ই নট কিউ নট পরিমাণ মূল্য দিতে প্রস্তুত, অর্থাৎ ডিমান্ড প্রাইস হচ্ছে ই নট কিউ নট। আর সাপ্লাই প্রাইস হচ্ছে একজন ক্রেতা, একজন বিক্রেতা যে মূল্যটা কি করে, সে প্রত্যাশা করে, এবং এই মূল্যটা সে প্রত্যাশা করে তার যোগান রেখা অনুযায়ী। তাহলে ও কিউ নট পরিমাণে সাপ্লাই কার্ভ কিউএস অনুযায়ী তার সাপ্লাই প্রাইস হচ্ছে ই নট কিউ নট। তাহলে সাপ্লাই প্রাইসও কত? ই নট কিউ নট সমান কত? 0। তাহলে এক্সেস ডিমান্ড প্রাইসটা কত বেরোলো? এক্সেস ডিমান্ড প্রাইসটা 0 বেরোলো। এক্সেস ডিমান্ড প্রাইসটা বেরিয়েছে কত? 0। তাহলে ও কিউ নট পরিমাণে এক্সেস ডিমান্ড প্রাইস 0। এখন এক্সেস ডিমান্ড প্রাইসটা আমরা কোথায় ধরেছি? লম্বককে ধরেছি। তাহলে মনে রাখতে হবে, যেহেতু লম্বককে ধরেছি, তাহলে এই ভূমি অক্ষ বরাবর উপরের দিকে গেলে লম্বকের চলকের মান ধনাত্মক, আর নিচের দিকে গেলে লম্বকের চলকের মান হচ্ছে ঋণাত্মক। আর ভূমি বরাবর যে কোনো বিন্দুতে লম্বকের চলকের মান কত হয়? 0 হয়। যেভাবে লম্বক বরাবর যে কোনো বিন্দুতে ভূমি অক্ষের চলকের মান 0 হয়, আর ভূমি অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে লম্বকের চলকের মান 0 হয়, তাহলে ও কিউ নট পরিমাণে এক্সেস ডিমান্ড প্রাইস 0। অর্থাৎ এক্সেস ডিমান্ড প্রাইস এই কিউ নট বিন্দু দিয়ে যাবে। এই কিউ নটে এক্সেস ডিমান্ড প্রাইসটা 0। আমি যদি বিন্দুটা এখানে দেখানোর চেষ্টা করতাম, তাহলে এক্সেস ডিমান্ড প্রাইসটা ও কিউ নটে ধনাত্মক হতো, আর নিচে দেখাতাম তাহলে কি হতো? ঋণাত্মক হতো। তাহলে উপরে যেতে পারবো না, নিচে যেতে পারবো না, যেহেতু 0, তাহলে এটা এখানে থাকবে। যে এই ঠিক এই বিন্দুতে আমি উপরেও যাই নাই, নিচেও যাই নাই, এর মানে লম্বকের চলকের মান 0, মানে এক্সেস ডিমান্ড প্রাইস কত? 0 আমরা পেয়ে গেলাম। এরপর মনে করি, আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে
পরিমাণ OQ1 হয়ে গেল। OQ1 আমি ডট 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 কি করলাম, OQ1টা বার করলাম। এই OQ1 এ আমাকে কি করতে হবে, এক্সেস ডিমান্ড প্রাইসটা বার করতে হবে। দেখি OQ1 এ চাহিদা রেখা অনুযায়ী ডিমান্ড প্রাইস হচ্ছে E1Q1। ডিমান্ড প্রাইসটা কত, E1Q1। তাহলে আমি কত লিখব, E1Q1 লিখব। আর সাপ্লাই কার্ভ অনুযায়ী সাপ্লাই প্রাইস হচ্ছে E2Q1 মাইনাস কত, E2Q1। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি যে OQ1 পরিমাণে ডিমান্ড কার্ভ অনুযায়ী চাহিদার পরিমাণ E1Q1। এই যে লিখেছি সাপ্লাই কার্ভ অনুযায়ী যোগান E2Q1। ডিমান্ড সাপ্লাই কে বড়, সাপ্লাই প্রাইসটা বড়। তাহলে ছোট হতে বড় গেলে রেজাল্ট কি আসবে, মাইনাস। এই যে ডিমান্ড প্রাইস থেকে সাপ্লাই প্রাইস বাদ দেবো E1Q1 থেকে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কোনটা হতে, E1Q1 হতে। আমি বাদ দিচ্ছি E2Q1, বড় বাদ দিচ্ছি মাইনাস হবে E1E2 মাইনাস E1E2। তাহলে এক্সেস ডিমান্ড প্রাইসটা কি বেরোলো, মাইনাস E1E2 ঋণাত্মক। OQ1 পরিমাণে যেহেতু এক্সেস ডিমান্ড প্রাইস ঋণাত্মক হবে, সেহেতু এইটা নিচে বিন্দুটা নিচের দিকে যাবে। কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। যেহেতু আমার নিচে জায়গা নাই এই জন্য আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটা নিচের দিকে যাবে, ঠিক আছে। এরপরে আমাকে মানে Q1 বিন্দুর নিচে বিন্দুটা নিতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আমরা মনে করি পরিমাণ হচ্ছে কত, OQ2। এখন আমি নাম দিলাম E3 বিন্দু, E4 বিন্দু। OQ2 তে আমার ডিমান্ড প্রাইস হচ্ছে চাহিদা রেখা অনুযায়ী E3Q2 আর সাপ্লাই প্রাইস হচ্ছে যোগান রেখা অনুযায়ী E4Q2। তাহলে ডিমান্ড প্রাইস E3Q2 হতে সাপ্লাই প্রাইস E4Q2 বাদ দিই, তাহলে এক্সেস ডিমান্ড প্রাইস হচ্ছে E3E4 ধনাত্মক। কোন পরিমাণে, OQ2 পরিমাণে ধনাত্মক। মনে করি এই E3E4 আমরা এই বিন্দু দ্বারা দেখালাম। এখন এই বিন্দুগুলো আমরা কি করি, যোগ করি। বিন্দু নাম দিতে পারি আমরা, এটা হচ্ছে F1, এটা হচ্ছে কত, F2। যোগ করে আমরা যে রেখাটা পেলাম এক্সেস ডিমান্ড প্রাইস রেখা পেলাম। আমি এই রেখাটা কি হয়েছে, এই রেখাটা ডান দিকে কি হয়েছে, নিম্নগামী হয়েছে। এই রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে। আমি একটু বোঝার জন্য আমি চিত্র একটু দেখাচ্ছি। এই যে এক্সেস ডিমান্ড প্রাইস রেখাটা কি হয়েছে, ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এক্সেস ডিমান্ড প্রাইস কার্ভটা ডান দিকে কি হয়েছে, ঋণাত্মক হয়েছে, ডান দিকে নিম্নগামী হয়েছে। এখন আমরা জানি, আমরা একটা বিষয় ভালো করে জানি যে চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে মার্শালীয় ভারসাম্যটা কি হয়ে যায়, স্থিতিশীল হয়। ভারসাম্যটা কি হয়, মার্শালীয় ভারসাম্যটা কি হয়, স্থিতিশীল হয়। এই জন্য আমরা বলতে পারি এক্সেস ডিমান্ড প্রাইস রেখাটা যদি ডান দিকে নিম্নগামী হয় অথবা কি হয়, ঋণাত্মক ঢাল সম্পন্ন হয়, অথবা আমরা যদি
এক্সেস ডিমান্ড প্রাইসকে যদি পরিমাণের সাপেক্ষে, কারণ মার্শালীয় তত্ত্বে পরিমাণ হচ্ছে স্বাধীন চলক, পরিমাণের সাপেক্ষে যদি অন্তর্কলন করি, যদি রেখাটা ডান দিকে নিম্নগামী, তাহলে পরিমাণ এবং এক্সেস ডিমান্ডের ভিতরে বিপরীত সম্পর্ক, এটা যে স্মলার দেন 0 হয়, তাহলে অর্জিত ভারসাম্য কি হবে? অর্জিত ভারসাম্য স্থিতিশীল। অর্জিত ভারসাম্য কি হবে? স্থিতিশীল। তা আমি আবারও বলছি, আমি দৃষ্টি আকর্ষণ করছি যে অতিরিক্ত চাহিদা মূল্য রেখা ঋণাত্মক হয়েছে যখন চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির, এবং আমরা জানি চাহিদা এবং যোগান রেখা স্বাভাবিক আকৃতির হলে অর্জিত ভারসাম্য মার্শালীয় দৃষ্টিকোণ হতে কি? স্থিতিশীল। তাহলে অতিরিক্ত চাহিদা মূল্য রেখা ডান দিকে নিম্নগামী হলে, অর্থাৎ ঋণাত্মক ঢাল সম্পন্ন হলে, অর্থাৎ এক্সেস ডিমান্ড প্রাইস এবং পরিমাণের ভিতরে সম্পর্ক বিপরীত হলে, মানে অন্তর্কলন স্মলার দেন 0 হলে, মার্শালীয় দৃষ্টিকোণ হতে অর্জিত ভারসাম্য কি হবে? স্থিতিশীল হবে মার্শালীয় দৃষ্টিকোণ হতে। আর যদি বিপরীত অবস্থা দেখি, গ্রেটার দেন 0 দেখি, তাহলে আমরা বলবো ভারসাম্য কি হয়েছে? অস্থিতিশীল হয়েছে। এখন আমরা অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন করেছি, অতিরিক্ত চাহিদা মূল্য রেখাও কি করেছি? আমরা অঙ্কন করেছি। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। একটা সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে এটা দেখে বাকি সমস্ত সমস্যা আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। মনে করো আমাকে দেওয়া আছে D1 ইকুয়াল টু, কি দেওয়া আছে? ডিমান্ড ইকুয়াল টু 5 প্লাস থ্রাইস পি। ডিমান্ড ইকুয়াল টু কত? 5 প্লাস থ্রাইস পি। আর সাপ্লাই ইকুয়াল টু -3 প্লাস টুয়াইস পি। অর্থাৎ আমার ডিমান্ড দেওয়া আছে 5 প্লাস থ্রাইস পি, আর সাপ্লাই দেওয়া আছে -3 প্লাস টুয়াইস পি। অর্থাৎ ডিমান্ড ইকুয়েশন আর সাপ্লাই ইকুয়েশন দেওয়া আছে। তোরা প্রশ্ন লিখো, অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল? অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল? ওয়ারলাস এবং মার্শালীয় দৃষ্টিকোণ হতে ব্যাখ্যা করো। আবারও বলছি, এই ডিমান্ড ইকুয়েশন আর সাপ্লাই ইকুয়েশন কি আছে? দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল, এইটা ওয়ারলাস এবং মার্শালীয় দৃষ্টিকোণ হতে ব্যাখ্যা করতে হবে। আমরা যখন ওয়ারলাসীয় দৃষ্টিকোণ হতে ব্যাখ্যা করব, তখন আমাদেরকে এক্সেস ডিমান্ড অতিরিক্ত চাহিদা বার করতে হবে। এবং আমরা ভালো করে জানি অতিরিক্ত চাহিদা হচ্ছে ডিমান্ড মাইনাস সাপ্লাই। তবে ব্রেইনে একটা জিনিস আমাদেরকে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ওয়ারলাসীয় তত্ত্বে দাম হচ্ছে স্বাধীন চলক। অতএব দাম সমীকরণের সমান চিহ্নের ডান দিকে থাকতে হবে। এখানে ডান দিকে আছে। যদি কোনো কারণে দাম যদি সমান চিহ্নের, এই সমান চিহ্নের বাম দিকে থাকতো, আর পরিমাণ যদি কোথায় থাকতো? ডান দিকে থাকতো, তাহলে পরিমাণকে আমরা বাম দিকে নিয়ে আসব, আর দামটাকে কোথায় নিয়ে আসব? ডান দিকে নিয়ে আসব। এটা ওয়ারলাসের ক্ষেত্রে। আর মার্শালের ক্ষেত্রে ঠিক তার বিপরীত হবে। যখন মার্শালীয় তত্ত্ব আলোচনা করব, তখন বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আমরা ওয়ারলাস আলোচনা করছি। যেহেতু দাম স্বাধীন চলক, দাম সমান চিহ্নের বামে থাকতে হবে, বামে আছে। তাহলে এখন আমার কাজ কি? অতিরিক্ত চাহিদা বের করা।
আমরা বের করি এক্সেস ডিমান্ড সমান ডিমান্ড মাইনাস সাপ্লাই অর এক্সেস ডিমান্ড। আমাদের ডিমান্ডটা কত 5 প্লাস থ্রাইস পি মাইনাস সাপ্লাই মানটা বসাবো, মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু মাইনাস চিহ্ন আছে। সাপ্লাইটা কত আমাদের -3 প্লাস টুয়াইস পি, -3 প্লাস টুয়াইস পি। এরপরে আমি কি করব, আমি এক্সেস ডিমান্ড 5 থেকে 3 গেলে কত 2, থ্রাইস পি থেকে -2 পি কত প্লাস পি। তাহলে এক্সেস ডিমান্ড কত বেরিয়েছে 2 প্লাস পি, 2 প্লাস পি, 2 প্লাস পি। এখানে সহজে বের করেছি ডিমান্ড মাইনাস সাপ্লাই। ডিমান্ড 5 প্লাস থ্রাইস পি লিখেছি, মাইনাস চিহ্ন দিয়েছি, ব্র্যাকেট দিয়ে সাপ্লাইটা -3 প্লাস টুয়াইস পি লিখেছি। 5 থেকে এটা মাইনাসে মাইনাসে প্লাস, ভুল করেছি, এখানে 8 হবে, 2 হওয়ার তো প্রশ্নই ওঠে না। মাইনাসে মাইনাসে কি প্লাস, তো +3 আর 5 8 প্লাস থ্রাইস পি, মাইনাসে প্লাসে -2 পি, তো থ্রাইস পি থেকে টুয়াইস পি বিয়োগ গেলে কত প্লাস পি, 8 প্লাস পি। এখন অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল, ওয়ালেসের দৃষ্টিকোণ হতে ব্যাখ্যা করতে হলে এই এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। কার সাপেক্ষে? প্রাইসের সাপেক্ষে। আমরা অন্তর্কলন করি, আমরা এক্সেস ডিমান্ডকে কার সাপেক্ষে অন্তর্কলন করেছি? প্রাইসের সাপেক্ষে অন্তর্কলন করেছি। আমি ফার্স্ট ইয়ারে যখন ম্যাথ আলোচনা করেছি অন্তর্কলনের সম্ভবত 8টি ক্লাস দিয়েছি। কয়টা ক্লাস? 8টি ক্লাস। কারো যদি অন্তর্কলনের সমস্যা থাকে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে 8টি ক্লাস দেখতে হবে। তাহলে আমি যখন এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে অন্তর্কলন করেছি রেজাল্ট কত হয়েছে? কনস্ট্যান্ট, এটা অন্তর্কলন 0, আর পি কে পির সাপেক্ষে করলো কত 1 +1। তাহলে এখানে আমি এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে অন্তর্কলন করে কত পেয়েছি? +1 পেয়েছি। এটা 0 হয়ে গেছে, পি কে পির সাপেক্ষে অন্তর্কলন করলে +1, ধনাত্মক মানে গ্রেটার দেন 0। তাহলে এক্সেস ডিমান্ড আর প্রাইসের ভিতরে সম্পর্ক হচ্ছে কি? +1 মানে কি? গ্রেটার দেন 0, একই মুখী সম্পর্ক। আমরা জানি স্মলার দেন 0 হলে কি? ভারসাম্য স্থিতিশীল। তাহলে এখানে গ্রেটার দেন 0 হয়েছে, আমরা লিখব ভারসাম্য কি? অস্থিতিশীল। ভারসাম্য অস্থিতিশীল। আমরা একটা নিচে করে ব্যাখ্যা লিখব, যেহেতু অতিরিক্ত চাহিদার সাথে মূল্যের এক গ্রেটার দেন 0 মানে কি? একইমুখী সম্পর্ক। একইমুখী সম্পর্ক, সেহেতু ওয়ালেসের দৃষ্টিকোণ হতে অর্জিত ভারসাম্য অস্থিতিশীল হবে। যদি স্মলার দেন 0, যদি এখানে -1 বেরোতো তাহলে আমি কি লিখতাম? স্মলার দেন 0, আমি তখন বলতাম অর্জিত ভারসাম্য স্থিতিশীল হবে। অর্থাৎ কোনো মুখস্থ বিদ্যায় কিন্তু কাজ হবে না, কোনো মুখস্থ বিদ্যায় কাজ হবে না। আমি এখানে আমার এই অঙ্ক মুখস্থ করে গেলে, কিন্তু পরীক্ষাতে এমন একটা অঙ্ক দেয়া হলো যেখানে এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে -1 এসেছে, স্মলার দেন 0, তো রেজাল্ট অস্থিতিশীল হবে না, ভারসাম্য কি হয়ে যাবে? স্থিতিশীল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম গাণিতিকভাবে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। প্রথমে আমাকে কি করতে হবে? এক্সেস ডিমান্ডটা বার করতে হবে। এরপর এই এক্সেস ডিমান্ড বার করার পলিসি হচ্ছে ডিমান্ড মাইনাস সাপ্লাই, অনেকবার আলোচনা করেছি। এরপর যেহেতু ওয়ালেস স্বাধীন চলক প্রাইস ধরেছেন, অতএব প্রাইসের সাপেক্ষে কি করতে হবে? অন্তর্কলন করতে হবে। ফলাফল যদি স্মলার দেন 0 হয় অর্জিত ভারসাম্য স্থিতিশীল, আর গ্রেটার দেন 0 হলে অর্জিত ভারসাম্য অস্থিতিশীল। আমার এখানে অর্জিত ভারসাম্য অস্থিতিশীল হয়েছে। এখানে একটা কথা বলি, এখানে যে প্রশ্ন দিয়েছে আমি বলেছি অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল ব্যাখ্যা করো মার্শাল এবং ওয়ালেসের দৃষ্টিকোণ হতে। এই প্রশ্ন দিয়ে বলতে পারে অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন করো এবং অতিরিক্ত চাহিদা মূল্য রেখা অঙ্কন করো।
যখন আমাকে বলবে অতিরিক্ত চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে আগে আমাকে এটা বের করতে হবে, এক্সএস ডিমান্ড ইকুয়াল টু 8 প্লাস পি। এরপর আমাকে একটা তালিকা করতে হবে, এদিকে পি এদিকে কি এক্সএস ডিমান্ড। ঠিক আছে, একটা তালিকা করব। তালিকাতে প্রথমে পি কত বসাবো 0, এক্সএস ডিমান্ড কত 8, এরপর পি কত বসাবো 1, তাহলে এক্সএস ডিমান্ড 8 আর 1 কত 9, এরপর পির মান বসাবো কত 2, তাহলে এক্সএস ডিমান্ড কত 8 আর পি কত 2 10। ঠিক আছে, এরপর আমরা কি করব, ওই যেভাবে আমরা ভূমি অক্ষে এক্সএস ডিমান্ড লম্বকে দাম ধরে এগুলোকে কি করব লিপিবদ্ধ করব, এক্সএস ডিমান্ড রেখা কি হয়ে যাবে অঙ্কন হয়ে যাবে। এক্ষেত্রে যে এক্সএস ডিমান্ড গ্রাফটা পাওয়া যাবে সেটা কিন্তু ডান দিকে নিম্নগামী হবে না, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, কারণ যেহেতু ভারসাম্য কি অস্থিতিশীল। আমরা বলেছি এক্সএস ডিমান্ড গ্রাফ ডান দিকে নিম্নগামী হলে ভারসাম্য স্থিতিশীল হয়, যেহেতু এখানে ভারসাম্য স্থিতিশীল অর্থাৎ নিঃসন্দেহে অতিরিক্ত চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যাক, আমরা আলোচনা করলাম ওয়াল হ্রাস। তাহলে আমাকে কি করতে হবে, এটা মনে রাখতে হবে, স্মলার দেন 0 হলে স্থিতিশীল, গ্রেটার দেন 0 হলে অস্থিতিশীল। এখন আমরা আলোচনা করব মার্শাল। আমরা মার্শালেরটা আলোচনা করব। একটু সতর্ক আমাদেরকে হতে হবে। কেন সতর্ক হতে হবে? মার্শাল পরিমাণকে স্বাধীন চলক ধরেছেন। যেহেতু মার্শাল পরিমাণকে স্বাধীন চলক ধরেছেন, তাহলে পরিমাণ থাকতে হবে সমান চিহ্নের ডানে, দাম চলে আসবে সমান চিহ্নের বামে। একটা কথা মনে রাখতে হবে, স্বাধীন চলক সমান চিহ্নের ডানে থাকবে, অধীন চলক সমান চিহ্নের বামে থাকবে। অধ্যাপক মার্শাল ভারসাম্যের স্থিতিশীলতা এবং অস্থিতিশীলতা ব্যাখ্যা করার সময় পরিমাণকে স্বাধীন চলক ধরেছেন, অতএব পরিমাণ সমান চিহ্নের ডানে থাকতে হবে। আমার এখানে সমস্যাটা হচ্ছে চাহিদার পরিমাণ যোগানের পরিমাণ সমান চিহ্নের কোথায় আছে, বামে আছে। এদেরকে সমান চিহ্নের ডানে নিতে হবে আর প্রাইসকে কোথায় নিয়ে আসতে হবে, বামে নিয়ে আসতে হবে। তাহলে বেশ কাজ করতে হবে আমাদেরকে, আমি করছি। প্রথমে ডিমান্ড লিখব কত 5 প্লাস থ্রাইস পি, ক্লিয়ার? এখন লিখব এই ডিমান্ডটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করলাম, চাহিদার পরিমাণটাকে কি দ্বারা প্রকাশ করলাম, পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, এই জন্য ডি কে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। এখন আমি কি করলাম, থ্রাইস পিটা বামে চলে আসবে আর পরিমাণ প্লাস কিউটা কোথায় চলে যাবে, ডানে। কারণ যেহেতু বলেছিলাম মার্শালের স্বাধীন চলক হচ্ছে পরিমাণ, তাহলে পরিমাণ কোথায় চলে যাবে, বাম দিকে। স্বাধীন চলক চলে আসবে বাম দিকে, পরিমাণ ডান দিকে চলে আসবে আর দাম চলে আসবে বাম দিকে। প্লাস থ্রাইস পি বামে এসে মাইনাস থ্রাইস পি, প্লাস কিউটা মাইনাস কিউ। সুতরাং পি ইকুয়াল টু উভয় পক্ষে -3 দ্বারা ভাগ দিতে হবে। কত দ্বারা, -3 দ্বারা। এখানে কত হবে, -5/3 প্লাস q/3। তাই একটু লক্ষ্য করি উভয় পক্ষে কত দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষে ভাগ করেছি -3 দ্বারা, অর্থাৎ 5 -5/3, আর মাইনাস দ্বারা ভাগ করেছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে q/3। এরপর এখন আমি কাজ করব কোথায়, সাপ্লাই ফাংশনে। সাপ্লাই ইকুয়াল টু -3 প্লাস কত 2s p, और s এর জায়গায় কত লিখব q, -3 প্লাস 2s p। ধরি s ইকুয়াল টু কত q। অর্থাৎ আমরা জানি সাপ্লাই মানে যোগান একটা পরিমাণ, এই পরিমাণটাকে আমি কিউ দ্বারা প্রকাশ করেছি। কারণ যদি ডিমান্ড এবং সাপ্লাই দুইটা প্রতীক যদি আলাদা করে হিসাব করি তার আমার সমাধান করতে অসুবিধা হবে। এই যে ডিমান্ডকেও কিউ দ্বারা প্রকাশ করলাম, সাপ্লাইকেও কিউ দ্বারা প্রকাশ করলাম। যদি ডিমান্ডকে যদি কিউডি দ্বারা প্রকাশ করতো তাহলে আমি পরের লাইনে যে এখানে কিউডি পরের লাইনে কিউ লিখতাম, সাপ্লাই যদি কিউএস হতো এখানে কিউএস পরের লাইনে কত লিখতাম, কিউ লিখতাম।
এরপরে দেখি আমরা মাইনাস টুয়াইস পি মাইনাস 3 মাইনাস কিউ মাইনাস কত কিউ। আমি কি করলাম, আমি যে কাজটা করলাম, যেহেতু পরিমাণ ডানে নিতে হবে এই যে প্লাস টুয়াইস পি বামে নিয়ে এসেছি, মাইনাস টুয়াইস পি, আর পরিমাণ প্লাস কিউটা ডানে চলে গেছে মাইনাস কিউ। এখন পির মান বার করতে হলে ওই পক্ষে -2 দ্বারা ভাগ করতে হবে। পি ইকুয়াল টু -2 দ্বারা ভাগ করলে কত হবে 3/2। এই যে -2 দ্বারা ভাগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 3/2 আর -2 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে মাইনাস পি। আমরা একটু দেখি আমাদের এটা ইয়ে হয়েছে কিনা পুরাটা। কিউ ইকুয়াল টু এত, আমরা টুয়াইস পিটা কোথায় নিয়ে আসলাম, সরি আমি ভুল করেছি, এই লাইনকে -2 দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাস ক্যান্সেল 3/2, আবার -2 দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাস ক্যান্সেল প্লাস হয়ে যাবে, আর কিউ এর নিচে কত থাকবে 2। কার নিচে? কিউ এর নিচে 2 থাকবে। কিউ এর নিচে কত থাকবে 2 থাকবে। এই যে -2 দ্বারা ভাগ করেছি, মাইনাস ক্যান্সেল 3/2, এই মাইনাসটা কি হয়ে গেছে, আবার ভুল করেছি, এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এটা প্লাস হবে। -2 দ্বারা ভাগ করেছি, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস, তারপর কিউবের নিচে কত থাকবে 2। এখন এই প্রাইসটা কিন্তু সাপ্লাই প্রাইস, অথবা নিচে একটা এস দিতে পারি বোঝার সুবিধার্থে। এই প্রাইসটা হচ্ছে কি সাপ্লাই প্রাইস। কেন? এই প্রাইসটা বের হয়েছে যোগান সমীকরণ হতে। কোন সমীকরণ হতে? যোগান সমীকরণ হতে। তাহলে যোগান সমীকরণ হতে যে প্রাইসটা বের হবে, যোগান সমীকরণ হতে যে প্রাইসটা বের হবে সেটা হচ্ছে সাপ্লাই প্রাইস। এটা হচ্ছে সাপ্লাই প্রাইস। পাশাপাশি আরেকটা কথা একটু বলে রাখি, এই যে প্রাইস যেটা আমার এই লাইনের নিচে লেখা দরকার, আমি একটু মুছছি, এটা একটু মুছতেছি। এই যে প্রাইস, এই প্রাইসটা হচ্ছে ডিমান্ড প্রাইস, -5/3 প্লাস Q/3। এটা ডট ডট 1 নাম্বার, এটা ডট ডট 2 নাম্বার। এটা কেন ডিমান্ড প্রাইস? কারণ এই প্রাইসটা আমি চাহিদার সমীকরণ হতে বের করেছি, আর এই প্রাইসটা আমি বের করেছি যোগান সমীকরণ হতে, অথবা এটা প্রাইস সাপ্লাই প্রাইস, আর এটা হচ্ছে ডিমান্ড প্রাইস। এখন আমরা অতিরিক্ত চাহিদা মূল্য বের করব। এখন আমাদের কাজ সহজ হয়ে গেছে। অতিরিক্ত চাহিদা মূল্য আমরা জানি, অতিরিক্ত চাহিদা মূল্য হচ্ছে অতিরিক্ত চাহিদা মূল্য এক্সেস ডিমান্ড প্রাইস সমান ডিমান্ড প্রাইস মাইনাস সাপ্লাই প্রাইস, অর এক্সেস ডিমান্ড প্রাইস ইকুয়াল টু, এখানে কত লিখলাম, এটা তো মুছে ফেললাম, একটু দেখে নিই আমি আবার। কত 5 মাইনাস কত ডি, পি সমান কত -5/3, এটা কত প্লাস D/3। তো এটা 5/3, ঠিক আছে। তাহলে ডিমান্ড প্রাইস হচ্ছে 5/3 প্লাস কত
q/3 মাইনাস 5/3 প্লাস q/3। এখন আমরা মাইনাস দিয়ে সাপ্লাই প্রাইসটা বসাবো। সাপ্লাই প্রাইসটা হচ্ছে কত? 3/2 প্লাস q/2। আমি আবার বলছি, এখন আমাকে এক্সেস ডিমান্ড প্রাইস বের করতে হবে। আমি একটু সমস্যা পড়ে গিয়েছিলাম এই মানটা নিয়ে, এটা 5/3। এখন মুছে ফেলতে পারি, নিঃসন্দেহে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এক্সেস ডিমান্ড প্রাইসটা হচ্ছে ডিমান্ড প্রাইস মাইনাস সাপ্লাই প্রাইস। ডিমান্ড প্রাইসটা কত ছিল আমাদের? 5/3 প্লাস q/3 মাইনাস সাপ্লাই প্রাইস হচ্ছে 3/2 প্লাস q/2। আমরা মানগুলো কি করলাম? বসালাম। এখানে সম্ভবত আগে একটা মাইনাস আছে মনে হয়। এখন আমরা এক কাজ করি, আমরা এক্সেস ডিমান্ড প্রাইসটা কি করি? বার করি। মাইনাস 5/3 আর মাইনাস কত? 3/2। এরপর হচ্ছে q/3 প্লাস মাইনাস q/2। একটু আমরা লক্ষ্য করি, মাইনাস 5/3 আর মাইনাস 3/2 একসাথে লিখেছি, প্লাস q/3 মাইনাস প্লাসে মাইনাস q/2, এগুলো আমরা কি করেছি? আমরা একসাথে কি করেছি? আমরা লিখেছি। এখন এক্সেস ডিমান্ড প্রাইস মাইনাস 5/3 মাইনাস 3/2, লসাগু হচ্ছে কত? 3 দুগুণা কত? 6। 6কে 3 দ্বারা ভাগ করলে 2 মাইনাস কত? 10। 2কে 6 দ্বারা ভাগ করলে 3 মাইনাস কত? 9। আবারও বলছি, 3 আর 2 লসাগু হচ্ছে কত? 6। 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 5 দুগুণা 10, আগে মাইনাস। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 3 রে 3 দ্বারা গুণ করলে 9, মাইনাস, আগে মাইনাস, মাইনাস 9। ঠিক একইভাবে লসাগু হচ্ছে 6। 6কে 3 দ্বারা ভাগ করলে 2, টোয়াইস কিউ, এই যে মাইনাস চিহ্ন। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, থ্রাইস কিউ। টোয়াইস কিউ মাইনাস থ্রাইস কিউ। পরের লাইনটা একটু লিখি। এক্সেস ডিমান্ড প্রাইস সেটা হচ্ছে 10 আনে 19, আগে মাইনাস চিহ্ন দিলাম, 19/6, 19/6, 19/6। আর এখানে হচ্ছে টোয়াইস কিউ থেকে থ্রাইস কিউ গেলে মাইনাস, এই যে প্লাসের জায়গায় কি হয়ে যাবে? মাইনাস q/6। টোয়াইস কিউ থেকে থ্রাইস কিউ গেলে মাইনাস কিউ, আর তাহলে প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস কিউ, উপরে লিখলাম, নিচে 6 লিখলাম। তাহলে আমরা কি করলাম? এক্সেস ডিমান্ড প্রাইস কি করলাম? বের করলাম। এখন এই এক্সেস ডিমান্ড প্রাইসকে আমরা ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? স্বাধীন চলক পরিমাণের সাপেক্ষে আমরা অন্তর্কলন করব। এক্সেস ডিমান্ড প্রাইসকে আমরা অন্তর্কলন করব কার সাপেক্ষে? আমরা কিউ এর সাপেক্ষে আমরা এখন অন্তর্কলন করব। অন্তর করে করে আমরা দেখব রেজাল্ট কত। এটা কনস্ট্যান্ট 0, এখানে মাইনাস থাকবে। এরপরে যখন আমরা কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করব, কিউটা কত হয়ে যাবে? 1, আর নিচের 6টা যা আছে কি থাকবে তাই। আমি আবার বলছি, আমরা এক্সেস ডিমান্ড প্রাইসকে যখন কিউ এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন করব, এটা 0, কিউটা 1 হয়ে যাবে, নিচের 6 থাকবে, আর এই যে মাইনাস। তাহলে এক্সেস ডিমান্ড প্রাইসকে কোয়ান্টিটির সাপেক্ষে অন্তর্কলন করার পর রেজাল্ট কত পেলাম? -1/6। এখানে সংখ্যাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে চিহ্নটা। চিহ্ন কি বেরিয়েছে? মাইনাস বেরিয়েছে, এর মানে স্মলার দেন 0। এটার সাথে মিলে গেছে না? তাহলে ভারসাম্য কি হবে? স্থিতিশীল। ভারসাম্য স্থিতিশীল। যদি এখানে +1/6 চিহ্নটা যদি প্লাস হতো, তাহলে গ্রেটার দেন 0 হতো।
তখন ভারসাম্যটা আমরা কি বলতাম? অস্থিতিশীল। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদেরকে চাহিদা রেখা, চাহিদার সমীকরণ, যোগান সমীকরণ কি আছে? দেওয়া আছে। অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল, ওয়াল্লাসীয় মার্শালের দৃষ্টিকোণ হতে ব্যাখ্যা করতে বলেছে। আমরা ওয়াল্লাসীয় দৃষ্টিকোণ হতে আমরা কি দেখেছি? অস্থিতিশীল। আর মার্শালের দৃষ্টিকোণ হতে ভারসাম্যটা কি দেখলাম? এক্সেস ডিমান্ড প্রাইসকে কোয়ান্টিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে স্মলার দেন জিরো পেয়েছি, কি দেখেছি? স্থিতিশীল। তাহলে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদেরকে কি করতে হবে? খেয়াল করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে অর্জিত ভারসাম্য স্থিতিশীল না অস্থিতিশীল এটা ব্যাখ্যা করার আগে, গাণিতিকভাবে সমাধান করার আগে আমি জানি ওয়ান রাশি হচ্ছে, প্রাইস হচ্ছে কি? স্বাধীন চলক, অতএব সমান চিহ্নের বামে প্রাইস থাকবে। আর মার্শালে কোয়ান্টিটি বা পরিমাণ হচ্ছে স্বাধীন চলক, অতএব সমান চিহ্নের ডানে পরিমাণ থাকবে। যদি ভিন্ন ভিন্ন প্রতীক ডিমান্ড ডি এবং এস থাকে, তাহলে ডিমান্ড ডি কে আমি কিউ দ্বারা প্রকাশ করব, এস কেও আমি কিউ দ্বারা প্রকাশ করব। আমরা এই যে গাণিতিক যে বিশ্লেষণ করলাম, আমরা একটা সমস্যার সমাধান করতে পারলে আমরা সবগুলো সমাধান আমরা করতে পারবো। শুধু আমাদেরকে মনে রাখতে হবে এক্সেস ডিমান্ডকে প্রাইসের সাপেক্ষে অন্তর্কলন করলে স্মলার দেন জিরো হলে স্থিতিশীল, ওয়ার্লাসের দৃষ্টিকোণ হতে গ্রেটার দেন জিরো হলে অস্থিতিশীল। আর এক্সেস ডিমান্ড প্রাইসকে কোয়ান্টিটির সাপেক্ষে অন্তর্কলন করলে স্মলার দেন জিরো হলে কি? স্থিতিশীল। মার্শালের দৃষ্টিকোণ হতে গ্রেটার দেন জিরো হলে অস্থিতিশীল। এখানেও কিন্তু আরেকটা প্রশ্ন করতে পারি ওই আগের মতো, যে এই চাহিদা যোগান সমীকরণ হতে অতিরিক্ত চাহিদা মূল্য রেখা কি করো? অঙ্কন করো। তা আমরা যে এই যে এক্সেস ডিমান্ড প্রাইসটা কি করেছি? বের করেছি -19/6 মাইনাস কিউ বাই কত? 6। আমরা কিউ এর মান 0 বসিয়ে একবার এক্সেস ডিমান্ড প্রাইস বের করব। এরপর কিউ এর মান একটা প্রয়োজন মতো 1 বসিয়ে বার করলাম, বা কিউ এর মান 10 বসিয়ে বার করলাম, কিউ এর মান 6 বসিয়ে বার করলাম, 6 এ কাটাকাটি যাবে। আবার কিউ এর মান 12 বসিয়ে আরেকটা মান বের করলাম। এভাবে কিউ এর মান বসিয়ে একটা 0, একটা 6, একটা 12, 6 বললাম কেন? যে কাটাকাটি যাবে। বসে আমরা কি করলাম? এক্সেস ডিমান্ড প্রাইসটা বার করলাম। এরপর আমরা চিত্র রূপ দেব। আবার এক্ষেত্রে এক্সেস ডিমান্ড প্রাইস কার্ভটা অবশ্যই ডান দিকে নিম্নগামী হবে। কিভাবে বললাম? যেহেতু অর্জিত ভারসাম্যটা কি হয়েছে? স্থিতিশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সাধারণ ভারসাম্য এবং আংশিক ভারসাম্য এগুলো পার্থক্য আলোচনা করার কোনো প্রয়োজন নাই। আমার অর্থনৈতিক কিছু সমসাময়িক সমাধান গ্রুপে, আমার মাইক্রো ইকোনমিক্সে এ সংক্রান্ত অনেক কি আছে লেখা আছে, ওইগুলো তোমরা নিজেরাই কি করবা? পারবা। বিভিন্ন প্রবলেমগুলো দেওয়া আছে, সব কিছু ওখানে আছে, তোমরা দেখলে পারবা। আর ওয়াল্লাস কেসের মডেলটা একটু পরে কি করব, এটা দেব। এখন নেক্সট হয় মাইক্রো ইকোনমিক্সের ক্লাস দিতে পারি, অথবা যেহেতু তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার সামনে 2019 গণিতের ক্লাস দিতে পারি। এটা পরে কি করব সিদ্ধান্ত নেব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।